ঘড়ির কাঁটা সবে সকাল 10টা ছুঁয়েছে। ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে সেদিন যে দৃশ্য তৈরি হয়েছিল তা এক কথায় অভূতপূর্ব। শুধু পুরুষ নয়, রাজপথে নেমে এসেছেন শত শত নারী গ্রাহক। তাদের চোখে মুখে এক অদ্ভুত শূন্যতার ছায়া, বুক ফাটা হাহাকার। সারা জীবন তিল তিল করে জমানো রক্ত জল করা আমানত কি চোখের সামনেই হাওয়া হয়ে যাচ্ছে? এই প্রশ্নটি যেন ঘুরছিল প্রতিটি মানুষের মাথায়। বাংলাদেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে এখন আক্ষরিক অর্থেই এক হিমশীতল সুনামি বয়ে চলছে। মাত্র 7টি কার্যদিবসের ব্যবধানে আতঙ্কিত গ্রাহকরা এই ব্যাংক থেকে তুলে নিয়েছেন প্রায় 4,240 কোটি টাকা। সংখ্যাটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি একটি জাতির অর্থনৈতিক আস্থার ভাঙনের জীবন্ত দলিল। একটি দেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ যখন এভাবে কেঁপে ওঠে, তখন সেই কম্পন কেবল ব্যাংকের ভল্টেই সীমাবদ্ধ থাকে না। সেই কম্পন আঘাত হানে রাষ্ট্রের মূল ভিত্তিতে, সাধারণ মানুষের জীবন জীবিকায়, ভবিষ্যৎ স্বপ্নে। এই সংকটের ভয়াবহতা বোঝার জন্য একটু পেছনে ফিরে যাওয়া দরকার। ব্যাংকিং ব্যবস্থা আসলে কিভাবে কাজ করে তা যদি একটি সহজ উদাহরণ দিয়ে বোঝা যায়, তাহলে বিষয়টি পরিষ্কার হবে। ধরুন, আপনি এবং আরও কয়েকজন গ্রাহক মিলে ব্যাংকে মোট 100 টাকা জমা রাখলেন। ব্যাংক কিন্তু সেই 100 টাকা নিজের ভল্টে অলস ফেলে রাখবে না। ব্যাংক সেখান থেকে মোটামুটি 90 টাকা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ হিসাবে দিয়ে দেয়। অর্থাৎ আপনার জমানো টাকাটি ব্যাংকের খাতায় আছে ঠিকই, কিন্তু বাস্তবে ব্যাংকের কাছে নগদ হিসাবে নেই। সেই টাকা বাজারে ঘুরছে, সার্কুলেট করছে। ব্যাংকের কাছে নগদ থাকে হয়তো মাত্র 10 টাকার মতো। কারণটা সহজ, সাধারণ নিয়মে সব গ্রাহক একই দিনে একসাথে তাদের সব টাকা তুলতে আসেন না। একজন 2 টাকা তুললেন, অন্যদিকে হয়তো দুজন এসে 4 টাকা জমা দিলেন। এই চক্রের কারণেই ব্যাংক থেকে কোনো গ্রাহক সাধারণত খালি হাতে ফিরে যান না। কিন্তু পরিস্থিতি যদি এমন হয় যে কোনো এক আতঙ্কের সব গ্রাহক একসাথে সিদ্ধান্ত নিলেন তারা তাদের জমানো পুরো 100 টাকাই তুলে ফেলবেন, তখন কি হবে? ব্যাংকের পক্ষে সেই টাকা দেওয়া গাণিতিকভাবেই অসম্ভব হয়ে পড়ে। কারণ যে 90 টাকা তারা ঋণ হিসাবে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেছে, সেটা আজকে চাইলেই ফেরত আনা যাবে না। ঋণ পরিশোধের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। এমনকি সব গ্রাহক নয়, যদি অর্ধেক গ্রাহকও সিদ্ধান্ত নেন যে তারা 50 টাকা তুলে ফেলবেন, সেটাও ব্যাংকের পক্ষে দেওয়া সম্ভব হয় না। আর ঠিক তখনই একটি ব্যাংক তাসের ঘরের মতো ভেঙে পড়ে। অর্থনীতির ভাষায় এই পরিস্থিতিকে বলা হয় ব্যাংক রান। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যাংকও এই ব্যাংক রানের মুখে টিকতে পারে না। ইতিহাস তার সাক্ষী। 2023 সালে আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাংকের মতো বিশ্ববিখ্যাত একটি প্রতিষ্ঠানও কেবল গ্রাহকদের চরম আতঙ্কের কারণেই মাত্র কয়েক ঘন্টার নোটিশে ধসে পড়েছিল। আজ ঠিক সেই একই অশনি সংকেত বাজছে ইসলামী ব্যাংক বাংলাদেশের আঙিনায়। বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রাহকদের এই আতঙ্কিত হওয়াটা কোনো অস্বাভাবিক বা অযৌক্তিক প্রতিক্রিয়া নয়। এই রুদ্ধশ্বাস পরিস্থিতির সূত্রপাত হয় গত 24শে মে। সেদিন অত্যন্ত আকস্মিক এবং রহস্যজনকভাবে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়েদুর রহমান পদত্যাগ করেন। আর সেই একই দিনে অত্যন্ত তড়িঘড়ি করে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশেদ আলমকে নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়। এই একটিমাত্র নিয়োগের খবরেই যেন বারুদে আগুন ধরে যায়। ব্যাংকটির বর্তমান কর্মকর্তা, কর্মচারী, শেয়ারহোল্ডার এবং গ্রাহকদের একটি বড় অংশের মধ্যে তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটে। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মতিঝিলের টানা 1 সপ্তাহেরও বেশি সময় ধরে লাগাতার বিক্ষোভ চলছে। আন্দোলনকারীদের অভিযোগ স্পষ্ট। তারা বলছেন, অত্যন্ত সুকৌশলে কথিত ফ্যাসিস্টদের দোসর এবং ব্যাংক ডাকাত হিসাবে পরিচিত এসএ আলম সিন্ডিকেটকে বর্তমান সরকার পুনর্বাসন করছে। গ্রাহকদের এই আতঙ্কের পেছনে রয়েছে এসএ আলমের নিয়ন্ত্রণে থাকা অন্যান্য ব্যাংকগুলোর এক ভয়ঙ্কর এবং নির্মম ইতিহাস। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক বা গ্লোবাল ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর দিকে তাকালেই শিউরে উঠতে হয়। এসব ব্যাংকে রাখা গ্রাহকদের আমানত তারা এখনও ফেরত দিতে পারছে না। এমন অনেক গ্রাহক আছেন যাদের হিসাবে হয়তো 85 লাখ টাকা পড়ে আছে, কিন্তু ব্যাংক থেকে তাদের দৈনিক উত্তোলনের সীমা বেঁধে দেওয়া হয়েছে মাত্র 5,000 টাকা। একটু হিসাব করলেই বোঝা যায় কতটা ভয়াবহ এই পরিস্থিতি। প্রতিদিন 5,000 টাকা করে তুললে ওই গ্রাহকের নিজের জমানো 85 লাখ টাকা তুলতে সময় লাগবে পুরো 5 বছর। নিজের টাকা তোলার জন্য মানুষের এই সীমাহীন হাহাকার আর জুতোর তলা ক্ষয় করার দৃশ্য দেখে ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহকরা আতঙ্কিত হয়ে পড়বেন, এটাই তো সম্পূর্ণ মানবীয় প্রবৃত্তি। ইসলামী ব্যাংকেও এসএ আলমের নামে এবং বেনামে প্রায় 1 লাখ কোটি টাকার মতো ঋণ রয়েছে বলে অভিযোগ, যার মধ্যে 57,000 কোটি টাকাই নাকি খেলাপি।
এমন একটি মাফিয়া চক্রের ঘনিষ্ঠ লোকজনের হাতে যখন ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনা তুলে দেওয়ার খবর আসে, তখন গ্রাহক কেন তার কষ্টার্জিত টাকা ঝুঁকির মধ্যে ফেলে রাখবেন? কারণ কোনো ব্যাংক যদি সত্যিই দেউলিয়া হয়ে যায়, তবে আমানত বীমার নিয়ম অনুযায়ী একজন গ্রাহক সর্বোচ্চ 2 লাখ টাকার বেশি ক্ষতিপূরণ পাবেন না। আপনার হিসাবে যদি কোটি টাকাও থাকে, ব্যাংকে লাল বাতি জ্বললে আপনি পাবেন কেবল ওই 2 লাখ টাকা। কে চাইবেন নিজের সারা জীবনের সঞ্চয় এমন অনিশ্চিত আর অনিরাপদ একটা জায়গায় ফেলে রাখতে? এই চরম আস্থাহীনতার কারণেই ইসলামী ব্যাংকের আর্থিক ভিত্তি এবং তারল্য ব্যবস্থাপনায় এখন এক বিশাল ধস নেমে এসেছে। ব্যাংকিং সূত্রগুলো জানাচ্ছে, মোহাম্মদ খুরশেদ আলমের নিয়োগের আগে ইসলামী ব্যাংকের ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উদ্বৃত্ত ছিল। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাংকটির সিআরআর লক্ষ্যমাত্রা যেখানে 7,000 কোটি টাকা থাকার কথা, সেখানে টানা এই গণ উত্তোলনের ফলে তা বর্তমানে কমে মাত্র 2,600 কোটি টাকায় নেমে এসেছে। সিআরআরের এই ভয়াবহ ঘাটতির পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে থাকা ব্যাংকটির দৈনিক চলতি হিসাবের ব্যালেন্সও এখন ঋণাত্মক হওয়ার পথে। দৈনিক লেনদেন সামলাতে এবং গ্রাহকদের গগনবিদারী চাহিদা পূরণ করতে রীতিমতো দিশাহারা হয়ে পড়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এই নিশ্চিত পতনের হাত থেকে বাঁচতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জরুরি ভিত্তিতে 10,000 কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক। কিন্তু অর্থনীতিবিদরা হাসছেন এই অঙ্ক শুনে। যে ব্যাংকের গ্রাহকরা বন্যার পানির মতো টাকা তুলে নিচ্ছেন, সেখানে 10,000 কোটি টাকায় কিছুই হবে না বলে তারা মনে করছেন। এই প্যানিক ঠেকাতে হলে ন্যূনতম 1 লাখ কোটি টাকার নগদ সহায়তা দরকার। আর এই মুহূর্তে বর্তমান সরকারের সেই সক্ষমতা নেই বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এই সংকটকে একটি নির্দিষ্ট পলিটিক্যাল দলের সমস্যা বলে তকমা দেওয়ার একটা নোংরা প্রচেষ্টা চলছে। কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন, যেহেতু সাধারণ গ্রাহকদের আস্থা নষ্ট হয়ে গেছে, তাই বর্তমান ক্ষমতাসীন দলের উচিত তাদের নেতাকর্মীদের দিয়ে ইসলামী ব্যাংকে হিসাব খোলা এবং টাকা জমা রাখা, যাতে এসে আলাম আরামে ব্যাংক চালাতে পারেন। জামায়াতের অর্থনৈতিক ভিত্তি ধ্বংস করতে হলে এছাড়া আর নাকি কোনো উপায় নেই। কিন্তু বাস্তবতা হল, ইসলামী ব্যাংকের আকার দেশের অন্য যে কোনো 10টি ব্যাংকের সমান। এটি রেমিটেন্সের সবচেয়ে বড় যোগানদাতা। প্রবাসী বাংলাদেশিদের পাঠানো বৈদেশিক মুদ্রার বিশাল একটি অংশ এই ব্যাংকের মাধ্যমেই দেশে আসে। এই ব্যাংকটি ধসে পড়লে কেবল একটি দলের ক্ষতি হবে না, বরং গোটা দেশের অর্থনীতি এমন এক ভয়াবহ চাপের মুখে পড়বে যা সামলানোর সক্ষমতা বর্তমান সরকারের নেই। সাধারণ মানুষ যদি একবার ব্যাংকের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে পুরো ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে। কেউ আর কোনো ব্যাংকে টাকা রাখতে চাইবেন না। মানুষ তাদের সঞ্চয় বালিশের নিচে বা মাটির নিচে পুঁতে রাখতে বেশি নিরাপদ মনে করবেন। এই পরিস্থিতিতে সরকার হয়তো শেষ চেষ্টা হিসাবে রাতারাতি হাজার হাজার টাকা ছাপিয়ে ব্যাংকটিকে বাঁচানোর চেষ্টা করবে। কিন্তু গ্রাহকদের টাকা তুলে নেওয়ার এই হার যদি অব্যাহত থাকে, তাহলে টাকা ছাপিয়েও শেষ রক্ষা পাবে না। উল্টো অতিরিক্ত টাকা ছাপানোর ফলে দেশে এমন এক ভয়াবহ মুদ্রাস্ফীতি তৈরি হবে, যেখানে টাকার মান কাগজের টুকরোর সমান হয়ে যাবে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম চলে যাবে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। গরিব মানুষের জীবন হয়ে উঠবে আরও দুর্বিষহ। সরকারের নীতি নির্ধারকদের এই চরম বাস্তবতা বোঝার মতো ন্যূনতম দূরদর্শিতা নিশ্চয়ই আছে। দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে এবং কোটি মানুষের ঘামের সঞ্চয়ের স্বার্থে ব্যাংকটিকে নিয়ে এই নোংরা রাজনীতিকরণ অবিলম্বে বন্ধ করা উচিত। এসে আলম চক্র ব্যাংকটি দখল করার আগে ইসলামী ব্যাংক ছিল গ্রাহক সেবায় বাংলাদেশের অবিসংবাদিত শীর্ষ ব্যাংক। এটি ছিল গরিব মেহনতি মানুষের ব্যাংক। বিদেশে রক্ত আর ঘাম ঝরিয়ে দেশে টাকা পাঠানো রেমিট্যান্স যোদ্ধাদের সবচেয়ে বিশ্বস্ত আশ্রয়স্থল, যারা সারা জীবন হাড় ভাঙা পরিশ্রম করে ব্যাংকটিকে দেশের শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। সেই মানুষের আমানতে গড়া এই প্রতিষ্ঠানটি একসময় জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। আজ যখন সেই লুণ্ঠিত ব্যাংকটি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখন নতুন করে এই দখলদারিত্বের খেলা পুরো জাতিকে অবাক করে দিয়েছে। তারেক রহমান কি বুঝবেন যে তিনি কোন ফাঁদে আটকা পড়েছেন? নাকি সবকিছু শেষ হওয়ার পর, সবকিছু ধ্বংস হওয়ার পর বলা হবে তাকে ভুল বোঝানো হয়েছিল?